আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে বরফ কামড়ে খেতে আমাদের এত ভালো লাগে, তা চুলার আগুনের কাছে গেলেই কেন ভড়কে গিয়ে পানি হয়ে যায়? আর যে শক্ত লোহার হাতুড়ি দিয়ে আমরা কয়লা ভেঙে গুঁড়ো করে ফেলি, সেই লোহা নিজেই কেন আগুনে পুড়লে গলে তরল হয়ে যায়? হাজারো রকমের এই পদার্থগুলো আমাদের চারপাশে একেকটা একেক রকম রূপ নিয়ে লুকিয়ে আছে। স্বাগতম সবাইকে হাই স্কুল বিডিতে। আজ আমরা কোনো মুখস্থ বিদ্যা বা গাইড বইয়ের সাহায্য ছাড়াই সরাসরি আপনাদের বিজ্ঞান বইয়ের ৭ম অধ্যায়ের ৫০ নম্বর পৃষ্ঠা খুলে আবিষ্কার করব পদার্থের ভেতরের আসল রহস্য। একদম চোখ আর কান খোলা রাখুন, কারণ আজকের ক্লাসের পর বিজ্ঞান মুখস্থ করার ভয় চিরতরে দূর হয়ে যাবে। ৭ম অধ্যায়, পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব। লোহা, তামা, রবার, কাঠ ইত্যাদি হাজারো রকমের পদার্থ আমাদের প্রাত্যহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ভিন্ন ভিন্ন পদার্থের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন বলেই এদের একেকটি একেক কাজে ব্যবহৃত হয়। এই অধ্যায় শেষে আমরা পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্যের বর্ণনা করতে পারব, বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পদার্থের শ্রেণীবিন্যাস করতে পারব, তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা করতে পারব, ধাতু এবং অধাতুর কল্যাণকর দিক উপলব্ধি করব এবং এদের ব্যবহার ও সংরক্ষণে যত্নশীল হব। পরীক্ষণের সাহায্যে ধাতু এবং অধাতুর তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা নির্ণয় করতে পারব। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ব্যাখ্যা করতে পারব। পরীক্ষণের সাহায্যে পদার্থের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নির্ণয় করতে পারব। থামা ঘড়ি ও থার্মোমিটার সুনিপুণভাবে ব্যবহারে সক্ষম হব। শীতলীকরণ ব্যাখ্যা করতে পারব। আঘাতে ধাতু এবং অধাতুর পরিবর্তন ব্যাখ্যা করতে পারব। পরীক্ষণ কার্যক্রম চলাকালে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হব এবং অন্যদের সচেতন করব। পাঠ ১ ও ৩, পদার্থের বৈশিষ্ট্য ও শ্রেণীবিন্যাস। কোনো কিছু করতে গেলেই আমাদের নানা রকম জিনিস ব্যবহার করতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের হাত মুখ ধোয়ার জন্য পানি থেকে শুরু করে নানা রকম খাদ্য সামগ্রী, হাঁড়ি পাতিল, কাপড় চোপড়, খেলনা, পাথর, সাইকেল, ফুটবল, মার্বেল, বইপত্রসহ হাজারো রকমের জিনিস আমরা বিভিন্ন কাজে ব্যবহার করছি। এদের মধ্যে কোনোটি নরম, কোনোটি শক্ত, কোনোটি দেখতে চকচকে, কোনোটি গোল, কোনোটি চ্যাপ্টা ইত্যাদি। কিন্তু এগুলো সবই পদার্থ। এগুলো সবকয়টিই জায়গা দখল করে এবং প্রত্যেকেরই ভর আছে। তাহলে আমরা বলতে পারি যে যা জায়গা দখল করে ও যার ভর আছে তাকেই পদার্থ বলে। পদার্থের কিছু অতিক্ষুদ্র কণার আয়তন অবশ্য খুবই নগণ্য। পৃথিবীতে হাজারো রকমের পদার্থ রয়েছে এবং তাদেরকে নানাভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে। এর একটি শ্রেণীবিন্যাস হল পদার্থের অবস্থার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস। একটি উদাহরণ দেওয়া যাক। এক টুকরো বরফ নিয়ে একটি পাত্রে রেখে দিলে কি ঘটে? এটি পানিতে পরিণত হয়। আবার ওই পানিকে তাপ দিলে তা বাষ্পে পরিণত হয়। তাহলে দেখা যাচ্ছে পানি তিনটি অবস্থায় থাকতে পারে, আর তা হল বরফ, পানি আর বাষ্প। যখন বরফ আকারে থাকে তখন এটিকে বলা হয় কঠিন অবস্থা। পানির আকারে থাকলে তখন এটিকে বলা হয় তরল অবস্থা, আর বাষ্প আকারে থাকলে এটি হল গ্যাসীয় অবস্থা। তাই অবস্থাভেদে পদার্থকে ৩ ভাগে ভাগ করা যায়। পদার্থ সমান কঠিন, তরল, গ্যাসীয় বা বায়বীয়। এখানে প্রশ্ন হল কি কি বৈশিষ্ট্য থাকলে একটি পদার্থ কঠিন, তরল অথবা বায়বীয় হবে? কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি আছে। কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে সেটিই ওই বস্তুর আয়তন। সকল কঠিন বস্তুই জায়গা দখল করে, তাই সকল কঠিন বস্তুরই আয়তন আছে। কঠিন পদার্থের আয়তন ও আকার সহজে পরিবর্তন করা যায় না। এরা যথেষ্ট দৃঢ়, অর্থাৎ এদের দৃঢ়তা আছে। তবে কিছু কিছু কঠিন পদার্থের দৃঢ়তা কম, যেমন সরিষার দানা, ভাত, কলা ইত্যাদি। তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকৃতি নেই। এটি যে পাত্রে রাখা হয় ওই পাত্রের আকৃতি ধারণ করে। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, কারণ কঠিন পদার্থের মতো এরাও জায়গা দখল করে। এদের আয়তন পরিমাপ করা যায়। এই আয়তন কি পরিবর্তন হয়? না, পাত্রভেদে আকৃতি পরিবর্তন হলেও আয়তন কিন্তু একই থাকে। যেহেতু তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকৃতি নেই, আকৃতি পরিবর্তনশীল, সেহেতু বলা যায় যে এরা কঠিন পদার্থের মতো দৃঢ় নয়, অর্থাৎ তরল পদার্থের দৃঢ়তা নেই। গ্যাসের বৈশিষ্ট্য বোঝার জন্য আমরা বাতাসের কথাই ধরি। বাতাসের কোন নির্দিষ্ট আকৃতি নেই। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কি? তোমরা দুটি সিলিন্ডারের কথা চিন্তা কর, যার একটি ছোট আর একটি বড়। এখন যদি সমপরিমাণ গ্যাস 2 সিলিন্ডারে রাখো, তাহলে তা ছোট সিলিন্ডারের ক্ষেত্রে যেমন সম্পূর্ণ সিলিন্ডার জুড়ে থাকবে,
তেমনি একই পরিমাণ গ্যাস বড় সিলিন্ডারে রাখলেও তা সম্পূর্ণ সিলিন্ডার জুড়ে থাকবে। তাহলে বলা যায় যে একই পরিমাণ গ্যাস ছোট পাত্রে রাখলে এর আয়তন কম হয় অথচ বড় পাত্রে রাখলে এর আয়তন বেশি হয়। অর্থাৎ গ্যাসীয় পদার্থ যে পাত্রে রাখা হয় ওই পাত্রের আয়তনই গ্যাসের আয়তন। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকৃতি ও আয়তন নেই, দৃঢ়তা তো নেই বটেই। এছাড়া পদার্থকে যেসব বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীকরণ করা যায় তা হল ঘনত্ব, কাঠিন্য, নমনীয়তা, তাপ পরিবাহিতা ও বিদ্যুৎ পরিবাহিতা। পদার্থের সংজ্ঞা: যে কোনো বস্তু যা জায়গা দখল করে এবং যার ভর আছে তাকেই পদার্থ বলে। অবস্থার ভিত্তিতে পদার্থের শ্রেণীবিন্যাস: তাপমাত্রা ও চাপের ওপর ভিত্তি করে পদার্থ সাধারণত তিনটি অবস্থায় থাকে। নিচে একটি উদাহরণের মাধ্যমে এটি বোঝানো হল। বৈশিষ্ট্য: কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। আকৃতি: নির্দিষ্ট আকৃতি আছে, নির্দিষ্ট আকৃতি নেই, পাত্রের আকার নেয়। নির্দিষ্ট কোনো আকৃতি নেই। আয়তন: নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আয়তন নেই, পাত্রের আয়তনই এর আয়তন। দৃঢ়তা: যথেষ্ট দৃঢ়, সহজে আকার বদলায় না। দৃঢ়তা নেই, দৃঢ়তা নেই। উদাহরণ: বরফ, কাঠ, লোহা। পানি, দুধ, তেল, বাষ্প, অক্সিজেন, বাতাস। কাজ: তোমার বাড়ি ও স্কুল থেকে নিচের জিনিসগুলো সংগ্রহ করো। চক, পেন্সিল, নোটবুক, রবার, ডাস্টার, হাতুড়ি, তারকাটা, সাবান, সাইকেলের চাকার স্পোক, ক্রিকেট ব্যাট, দিয়াশলাইয়ের বাক্স, লবণ, অ্যালুমিনিয়ামের থালাবাসন ও স্কুলের ঘণ্টা। এদের কোনোটা কাগজ, কাঠের ও ধাতুর তৈরি এবং কোনোটা এসবের কোনোটা দিয়ে তৈরি নয়। কোনটি চকচক করে এবং কোনটি করে না সে অনুযায়ী এদের ভাগ করো। পাঠের কাজ: পর্যবেক্ষণ ও শ্রেণীকরণ। আপনি যে জিনিসগুলো সংগ্রহ করার কথা উল্লেখ করেছেন, যেমন চক, পেন্সিল, হাতুড়ি, অ্যালুমিনিয়ামের থালাবাসন ইত্যাদি, সেগুলাকে নিচের দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করলে বিষয়টি আরও পরিষ্কার হবে। ১. উজ্জ্বলতা, চকচকে ভাব। চকচকে: হাতুড়ি, লোহার অংশ, তারকাটা, সাইকেলের স্পোক, অ্যালুমিনিয়ামের থালাবাসন, স্কুলের ঘণ্টা। এগুলো সাধারণত ধাতু। চকচকে নয়: চক, পেন্সিল, নোটবুক, রবার, ডাস্টার, কাঠ, সাবান। এগুলো সাধারণত অধাতু। ২. উপাদানের ধরন। ধাতব: লোহা বা অ্যালুমিনিয়ামের তৈরি জিনিস। অধাতব: কাঠ, প্লাস্টিক, কাগজ বা মাটির তৈরি জিনিস। পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি। এই অধ্যায়ের পরবর্তী অংশগুলোতে আপনি শিখবেন কিভাবে কোনো পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বের করতে হয় এবং কেন ধাতু তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী হয়। আপনি কি এই সংগৃহীত বস্তুগুলো নিয়ে কোনো নির্দিষ্ট পরীক্ষণ, যেমন কোনটি বিদ্যুৎ পরিবহন করে কিনা, শুরু করতে চাচ্ছেন? অথবা কোনো বিশেষ টপিক, যেমন শীতলীকরণ, বুঝতে সাহায্য প্রয়োজন? কাঠিন্য ও নমনীয়তা: কোনো পদার্থ নরম, কোনোটা শক্ত, কোনোটা নমনীয়, কোনোটা অনমনীয়। নিজেরা নিচের কাজটি করো, এদের সম্পর্কে জানো। কাজ: একটি অ্যালুমিনিয়ামের পাত্র, এক খণ্ড রবার, এক খণ্ড কাঠ। মোমবাতি, এক টুকরা পাথর ও একটি প্যারেক নাও। এগুলোতে একটি ধাতব চাবি দিয়ে দাগ কেটে দেখ। কোনোটাতে খুব সহজে দাগ কাটা যায়, কোনোটাতে দাগ কাটা কঠিন। 2 আঙুলের মাঝে নিয়ে এদের প্রত্যেককে চাপ দিয়ে দেখ। দেখো কোনটা নমনীয়, কোনটা শক্ত ও অনমনীয়। এদের মধ্যে কোনটা খসখসে, কোনটা মসৃণ ও কোনটা ভঙ্গুর। পদার্থের কাঠিন্য, হার্ডনেস, এবং নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি, বোঝার জন্য যে পরীক্ষাটির কথা বলেছেন, তা বিজ্ঞানের মৌলিক ধর্ম শেখার জন্য খুবই কার্যকর। চাবি দিয়ে দাগ কাটা এবং হাত দিয়ে চাপ দেওয়ার মাধ্যমে আমরা পদার্থের অণুগুলোর ভেতরের বন্ধন কতটা শক্তিশালী তা বুঝতে পারি। আপনার সংগৃহীত বস্তুগুলোর বৈশিষ্ট্যগুলো নিচের ছক অনুযায়ী পর্যবেক্ষণ করতে পারেন। পদার্থের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ ছক। বস্তুর নাম: চাবি দিয়ে দাগ কাটা, কাঠিন্য। চাপ দিলে কেমন লাগে, নমনীয়তা। স্পর্শ করলে কেমন, মসৃণ, খসখসে। আঘাত করলে কেমন, ভঙ্গুর কি না। অ্যালুমিনিয়ামের পাত্র, দাগ কাটা কঠিন, অনমনীয় ও শক্ত, মসৃণ, ভঙ্গুর নয়। রবার, দাগ কাটা যায় না, দাগ বসে না। নমনীয়, আকৃতি বদলায়। মসৃণ, ঘর্ষণযুক্ত, ভঙ্গুর নয়। কাঠ, কিছুটা দাগ কাটা যায়। অনমনীয় ও শক্ত, খসখসে, অমসৃণ হলে সাধারণত ভঙ্গুর নয়। মোমবাতি, খুব সহজে দাগ কাটা যায়।
কিছুটা নমনীয়, নখ দিয়ে চাপা যায়। মসৃণ বা পিচ্ছিল, ভঙ্গুর, জোরে চাপ দিলে ভেঙে যায়। পাথর, দাগ কাটা খুব কঠিন, অত্যন্ত শক্ত ও অনমনীয়, খসখসে, ভঙ্গুর, আঘাতে চূর্ণ হয়। প্যারেক, লোহা, দাগ কাটা প্রায় অসম্ভব, অত্যন্ত শক্ত ও অনমনীয়, মসৃণ, ভঙ্গুর নয়। মূল পর্যবেক্ষণসমূহ, কাঠিন্য, যে বস্তুর ওপর চাবি দিয়ে দাগ কাটা কঠিন, সেটি তত বেশি শক্ত। যেমন পাথর এবং লোহার প্যারেক সবচেয়ে শক্ত, মোমবাতি সবচেয়ে নরম। নমনীয়তা, রবার এবং মোমবাতি কিছুটা নমনীয় কারণ এদের আকৃতি চাপে পরিবর্তন করা যায়। লোহা বা পাথর অনমনীয়। ভঙ্গুরতা, ব্রিটলনেস, কিছু শক্ত পদার্থ আছে, যেমন পাথর বা চক, যাদের ওপর চাপ দিলে বা আঘাত করলে তারা বাঁকে না বরং সরাসরি ভেঙে বা গুঁড়ো হয়ে যায়। একে ভঙ্গুরতা বলে। মসৃণতা, পদার্থের উপরিভাগ কতটা সমান তার ওপর নির্ভর করে এটি মসৃণ না খসখসে। ধাতব পাত্র সাধারণত মসৃণ হয়। একটি মজার তথ্য, লোহা বা অ্যালুমিনিয়াম শক্ত হলেও এগুলোকে পিটিয়ে পাতলা পাত করা যায়, একে ঘাতসহতা বলে। কিন্তু পাথরকে পিটালে তা ভেঙে গুঁড়ো হয়ে যায়। এই পার্থক্যের কারণেই আমরা ঘরবাড়ি তৈরিতে পাথর ব্যবহার করলেও দা বটি বা গয়না তৈরিতে ধাতু ব্যবহার করি। আপনি কি এই বস্তুগুলোর মধ্যে কোনটি তাপ বা বিদ্যুৎ পরিবহন করে তা পরীক্ষা করে দেখতে চান? এবার নিচের মতো সারণী কর। বস্তুর নাম: শক্ত, নরম, নমনীয়, অনমনীয়। 1. পাথর, শক্ত, অনমনীয়। 2. তুলা, নরম, নমনীয়। 3. লোহার রড, শক্ত, অনমনীয়। 4. রাবার ব্যান্ড, নরম, নমনীয়। 5. কাঠ, শক্ত, অনমনীয়। 6. কাদা মাটি, নরম, নমনীয়। ঘনত্বের ভিত্তিতে পদার্থকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, তবে দেখা গেছে ধাতুর ঘনত্ব সবচেয়ে বেশি। পরবর্তী পাঠগুলোতে আমরা পদার্থের আরও কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আপনার আলোচনার পরবর্তী অংশ: ঘনত্ব ও অন্যান্য বৈশিষ্ট্য। ধাতুর ঘনত্ব সাধারণত বেশি হয়, তবে পদার্থের বৈশিষ্ট্য কেবল কাঠিন্য বা ঘনত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। পরবর্তী পাঠগুলোতে যখন আরও গভীরে যাবে, তখন নিচের বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। 1. ঘনত্ব, ডেন্সিটি। সহজ কথায়, একই আয়তনের দুটি জিনিসের মধ্যে যেটির ভর বেশি, তার ঘনত্ব বেশি। যেমন, একই আকারের একটি লোহার বল এবং একটি প্লাস্টিক বলের মধ্যে লোহার বলটির ঘনত্ব অনেক বেশি। 2. তাপ পরিবাহিতা। ধাতব পদার্থ, যেমন লোহা, তামা, খুব দ্রুত গরম হয়, কারণ এরা তাপ পরিবহন করতে পারে। অন্যদিকে কাঠ বা প্লাস্টিক সহজে গরম হয় না। 3. বিদ্যুৎ পরিবাহিতা। কিছু পদার্থ বিদ্যুৎ পরিবহন করে, ধাতু, আবার কিছু করে না, রবার, কাঠ। এই বৈশিষ্ট্যের কারণেই বিদ্যুতের তারের ওপর রবারের আবরণ দেওয়া হয়। 4. উজ্জ্বলতা ও শব্দ। ধাতু সাধারণত চকচকে হয় এবং এতে আঘাত করলে ঝনঝন শব্দ হয়, যা অধাতুর ক্ষেত্রে দেখা যায় না। পাঠ 4 ও 6: ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য। বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মৌলিক পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হল ধাতু ও অন্যটি অধাতু। এখন আমরা ধাতু ও অধাতুর কিছু বৈশিষ্ট্য জেনে নিই। ধাতু: অ্যালুমিনিয়ামের নানা রকম পাত্র, সোনার গহনা, তামার বৈদ্যুতিক তার, এগুলোকে আমরা নানা কাজে ব্যবহার করি। এই পদার্থগুলো দেখতে কেমন? চকচকে। এটি হলো বেশিরভাগ ধাতুর একটি সাধারণ বৈশিষ্ট্য। অন্যদিকে রান্নার কাজে আমরা অ্যালুমিনিয়ামের পাত্র বা লোহার কড়াই ব্যবহার করি। কেন? কারণ এগুলো চুলার আগুন থেকে তাপ পরিবহন করে রান্নার মূল উপাদানে, যেমন চাল বা মাছ, পৌঁছে দেয় ও উপাদানগুলো ওই তাপে সিদ্ধ হয়ে যায়। অর্থাৎ ধাতুসমূহের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এরা ভালোভাবে তাপ পরিবহন করে, তাই এদের তাপ সুপরিবাহী বলে। আবার বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করার কারণ কি? বিদ্যুৎ পরিবহন করা, অর্থাৎ ধাতব পদার্থসমূহ বিদ্যুৎ সুপরিবাহী। এক কথায় বলা যায়, ধাতু বা ধাতব পদার্থসমূহ সাধারণত দেখতে চকচকে, এবং এরা তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী হয়। অধাতু: তোমরা কি বলতে পারবে নাইট্রোজেন, অক্সিজেন বা হাইড্রোজেন গ্যাস দেখতে কেমন? বলতে পারবে না, কারণ ধাতুর মতো চকচকে বা এ জাতীয় চোখে পড়ার মতো বৈশিষ্ট্য এদের নেই। আবার এগুলো ধাতুর ন্যায় তাপ ও বিদ্যুৎ পরিবহনও করে না, তাই এদেরকে তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী বা অপরিবাহী পদার্থ বলা হয়। কাজ: তোমরা ম্যাগনেসিয়াম রিবন, দস্তার পাত, প্লাস্টিক, কাঠের ও স্টিলের স্কেল রোদে রাখো ও ভালোভাবে লক্ষ্য কর কোনটি চকচক করে ও কোনটি করে না,
এবং এই তথ্য ছকে লিপিবদ্ধ করো। ধাতু এবং অধাতুর এই পাঠটি বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। কাজের নির্দেশনার ভিত্তিতে নিচের ছকটি পূর্ণ করা হল, যা আপনাকে ধাতু ও অধাতু চিনতে আরও সাহায্য করবে। পর্যবেক্ষণ ছক। উজ্জ্বলতা পরীক্ষা। পদার্থের নাম, পদার্থের ধরন, বৈশিষ্ট্য, উজ্জ্বলতা। ম্যাগনেসিয়াম রিবন। ধাতু, চকচক করে। দস্তার পাত। ধাতু, চকচক করে। প্লাস্টিক স্কেল। অধাতু, চকচক করে না, ম্লান। কাঠের স্কেল। অধাতু, চকচক করে না। স্টিলের স্কেল। ধাতু, চকচক করে। ধাতু ও অধাতুর মূল বৈশিষ্ট্যের তুলনা। পাঠের আলোচনার ভিত্তিতে আমরা ধাতু ও অধাতুর পার্থক্যগুলো এভাবে সাজাতে পারি। বৈশিষ্ট্য। ধাতু, মেটাল। অধাতু, নন মেটাল। উজ্জ্বলতা। সাধারণত চকচকে হয়। সাধারণত চকচকে হয় না, ম্লান। তাপ পরিবাহিতা। তাপ সুপরিবাহী, সহজে গরম হয়। তাপ কুপরিবাহী, সহজে গরম হয় না। বিদ্যুৎ পরিবাহিতা। বিদ্যুৎ সুপরিবাহী। বিদ্যুৎ অপরিবাহী বা কুপরিবাহী। আঘাত করলে শব্দ। আঘাত করলে ঝনঝন শব্দ হয়। সাধারণত ঝনঝন শব্দ হয় না। একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। আপনি লক্ষ্য করেছেন কি, রান্নার কড়াই বা হাতা ধাতুর তৈরি হলেও সেগুলোর হাতল অনেক সময় কাঠ বা প্লাস্টিকের দেওয়া হয়? কারণ কড়াই, ধাতু, তাপ পরিবহন করে গরম হয়ে যায়। কিন্তু কাঠ বা প্লাস্টিক, অধাতু, তাপ পরিবহন করে না। ফলে হাতলটি ধরলে আমাদের হাতে ছ্যাঁকা লাগে না। এটিই হল অধাতুর তাপ কুপরিবাহিতা গুণের বাস্তব ব্যবহার। আপনার জন্য একটি ছোট প্রশ্ন। আপনার বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক তারের ভেতরে থাকে তামা, ধাতু, কিন্তু উপরে থাকে প্লাস্টিকের আবরণ, অধাতু। এই প্লাস্টিকের আবরণ কেন দেওয়া হয় বলতে পারেন? ছক। পদার্থের নাম, বৈশিষ্ট্য, কাজ। ধাতব পদার্থের, তামা, তাপ পরিবাহিতা পর্যবেক্ষণ। প্রয়োজনীয় উপকরণ: তামার মোটা তার 20 সেন্টিমিটার, 2টি কর্ক বা শোলার টুকরা। দিয়াশলাই, মোমবাতি বা স্পিরিট ল্যাম্প। পদ্ধতি: কর্কের মধ্য দিয়ে তামার তার সতর্কতার সাথে এমনভাবে প্রবেশ করাও যাতে একটি তারের মাঝ বরাবর থাকে। মোমবাতিটি জ্বালাও। তামার তারের এক প্রান্ত ধরে অপর প্রান্ত মোমবাতিটির শিখার উপর ধরো। এভাবে যতক্ষণ পর্যন্ত হাতে গরম অনুভব না কর ততক্ষণ পর্যন্ত ধরে রাখো। চিত্র 7.1। ধাতব পদার্থের তাপ পরিবাহিতা। এখানে কর্ক ব্যবহারের কারণ কি? মোমবাতির শিখা থেকে সরাসরি তাপ যেন হাতে না লাগতে পারে সেজন্য এটি ব্যবহার করা হয়েছে। এখন তোমরা বল তাহলে তামার তারের যে প্রান্ত হাতে ধরে রেখেছ সেখানে গরম অনুভব করছো কেন? মোমবাতির শিখা থেকে তারের এক প্রান্ত তাপ গ্রহণ করছে এবং তামা তাপ সুপরিবাহী হওয়ায় তা তারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অপর প্রান্তে পৌঁছেছে। যদি তা না হতো তাহলে তুমি হাতে গরম অনুভব করতে না। তাহলে এই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হল যে তামা তাপ সুপরিবাহী। তামার মতো সকল ধাতুই তাপ পরিবহন করে। যে সমস্ত যন্ত্রে তাপ পরিবহন প্রয়োজন হয়, যেমন রেফ্রিজারেটর, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, সৌর প্যানেল ইত্যাদি, সে সমস্ত ক্ষেত্রে ধাতব পদার্থ ব্যবহৃত হয়। তাই এদের সদ্ব্যবহার করা বা অপচয় রোধ করা আমাদের নৈতিক দায়িত্ব। বর্ণনায় তাপের যে প্রবাহটি উঠে এসেছে, বিজ্ঞানের ভাষায় তাকেই বলা হয় তাপের পরিচালন, কন্ডাকশন। তামার তারের এই পরীক্ষাটি থেকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখতে পারি, তা নিচে সংক্ষেপে তুলে ধরা হল। কেন তামা ব্যবহার করা হয়েছে? তামা বা কপার, Cu, হল অন্যতম সেরা তাপ পরিবাহী ধাতু। ধাতুর ভেতরের পরমাণুগুলো খুব কাছাকাছি থাকে এবং এদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, যা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত শক্তি পৌঁছে দেয়। যন্ত্রপাতিতে ধাতুর বাস্তব প্রয়োগ। আপনি যেমনটি উল্লেখ করেছেন, রেফ্রিজারেটর বা এসির মতো যন্ত্রে তাপের আদান প্রদান খুব জরুরি। এর কিছু উদাহরণ নিচে দেওয়া হল। রেফ্রিজারেটর ও এসি। এর ভেতরে থাকা কপার পাইপগুলো খুব দ্রুত ভেতর থেকে তাপ শোষণ করে বাইরে ছেড়ে দিতে পারে, যা ঠান্ডা করতে সাহায্য করে। সৌর প্যানেল, সূর্যের তাপ সংগ্রহ করে শক্তিতে রূপান্তরের জন্য ধাতব পাত ব্যবহৃত হয়। রান্নার বাসনপত্র, লোহার কড়াই বা অ্যালুমিনিয়ামের হাঁড়ি সরাসরি চুলার তাপ খাবারে পৌঁছে দেয়। সচেতনতা ও নৈতিক দায়িত্ব। আপনি ঠিকই বলেছেন, ধাতু একটি মূল্যবান সম্পদ। এই যন্ত্রগুলো নষ্ট হলে বা যত্রতত্র ফেলে দিলে আমরা মূল্যবান সম্পদ হারাই। এছাড়া 1. শক্তির অপচয় রোধ। ত্রুটিপূর্ণ ধাতব যন্ত্র তাপ পরিবহনে বেশি শক্তি খরচ করে, যা বিদ্যুৎ অপচয় করে। 2. রিসাইক্লিং,
ব্যবহৃত তামা বা লোহা পুনরায় ব্যবহারের মাধ্যমে খনিজ সম্পদের ওপর চাপ কমানো যায়। আপনার জন্য একটি পরবর্তী কাজ। আপনি কি তামার তারের বদলে একটি কাচের দণ্ড দিয়ে এই একই পরীক্ষাটি কল্পনা করতে পারেন? কাচের দণ্ড শিখার ওপর ধরলে আপনার হাতে কি একই রকম গরম অনুভূত হবে? উত্তরটি কিন্তু আপনাকে ধাতু ও অধাতুর পার্থক্যের মূল রহস্যটি বুঝিয়ে দেবে। কাজ, বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা পর্যবেক্ষণ। প্রয়োজনীয় উপকরণ: একটি কাচের চামচ, একটি প্লাস্টিকের চামচ, একটি অ্যালুমিনিয়ামের চামচ, 3টি 1 টাকার মুদ্রা, একটি 600 মিলিলিটারের বিকার, 300 মিলিলিটার পানি ও স্পিরিট ল্যাম্প, মোম, দিয়াশলাই, থামা ঘড়ি। পদ্ধতি: দিয়াশলাই জ্বালিয়ে মোমে অল্প তাপ দিয়ে কিছুটা নরম হলে কিছু মোম প্রতিটি চামচের হাতলের উপর চাপ দিয়ে বসাও। এবার মুদ্রাগুলি মোমের উপর রেখে এমনভাবে চাপ দাও যাতে মুদ্রাগুলো চামচের সাথে লেগে থাকে। বিকারে 300 মিলিলিটারের মতো পানি নাও। স্পিরিট ল্যাম্পের উপর বিকারটি বসাও। এখন চামচ 3টিকে পৃথক পৃথক সুতা দিয়ে বেঁধে বিকারে এমনভাবে ডুবাও যাতে মুদ্রাগুলো বিকারের উপরিভাগের বাইরে থাকে। এবার স্পিরিট ল্যাম্প জ্বালিয়ে বিকারে তাপ দিতে থাক। মুদ্রাগুলোর দিকে চোখ রাখো। থামা ঘড়ির সাহায্যে কোন মুদ্রাটি চামচ থেকে আলাদা হতে কত সময় লাগে তা নির্ণয় কর। চিত্র 7.2 বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা। কোন চামচ থেকে সবার আগে, কোনটি থেকে সবার পরে মুদ্রা আলাদা হল? আলাদাই বা হল কেন? নিঃসন্দেহে অ্যালুমিনিয়ামের চামচ থেকে সবার আগে মুদ্রা আলাদা হল। কারণ অ্যালুমিনিয়াম তাপ সুপরিবাহী বলে বিকারের গরম পানি থেকে তাপ তুলনামূলকভাবে দ্রুত পরিবাহিত করে মোমে পৌঁছায়। ফলে মোম গলে যায় এবং মুদ্রা মোম থেকে সবার আগে আলাদা হয়ে যায়। পক্ষান্তরে প্লাস্টিকের তাপ পরিবাহিতা সবচেয়ে কম বলে প্লাস্টিকের চামচের গরম প্রান্ত থেকে তুলনামূলকভাবে ধীর গতিতে তাপ পরিবাহিত হয়ে ঠান্ডা প্রান্তে অর্থাৎ মোমের দিকে যায়। ফলে মোম গলতে সময় বেশি লাগে। আর সে কারণেই সবার পরে মোম থেকে মুদ্রা আলাদা হয়। আবার কাচের তাপ পরিবাহিতা অ্যালুমিনিয়ামের চেয়ে কম কিন্তু প্লাস্টিকের চেয়ে বেশি বলে প্লাস্টিকের চেয়ে দ্রুত কিন্তু অ্যালুমিনিয়ামের চেয়ে ধীর গতিতে মোমে পৌঁছায়। ফলে কাচের চামচ থেকে মুদ্রা আলাদা হতে অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি কিন্তু প্লাস্টিকের চেয়ে কম সময় লাগে। এই পরীক্ষাটি পদার্থের আপেক্ষিক তাপ পরিবাহিতা বোঝার জন্য একটি চমৎকার উদাহরণ। একই উৎস, গরম পানি থেকে তাপ গ্রহণ করা সত্ত্বেও ভিন্ন ভিন্ন পদার্থের মধ্য দিয়ে তাপ যে ভিন্ন ভিন্ন গতিতে প্রবাহিত হয়, তা এই পরীক্ষার মাধ্যমে গাণিতিকভাবে অর্থাৎ সময়ের ব্যবধানে প্রমাণিত হয়। বর্ণনার ওপর ভিত্তি করে পরীক্ষার ফলাফল এবং এর পেছনের বৈজ্ঞানিক কারণগুলো নিচে গুছিয়ে দেওয়া হল। পরীক্ষার ফলাফল বিশ্লেষণ। পরীক্ষায় প্রাপ্ত সময়ের ক্রম অনুসারে সাজালে আমরা দেখতে পাব, অ্যালুমিনিয়ামের চামচ সবচেয়ে কম সময় লাগবে, কারণ এটি একটি ধাতু এবং তাপের সুপরিবাহী। কাচের চামচ মাঝারি সময় লাগবে, কারণ এটি একটি অধাতু হলেও প্লাস্টিকের তুলনায় তাপ কিছুটা ভালো পরিবহন করে। প্লাস্টিকের চামচ সবচেয়ে বেশি সময় লাগবে, কারণ এটি তাপের কুপরিবাহী। কেন এমনটি হয়? বৈজ্ঞানিক ব্যাখ্যা: অ্যালুমিনিয়াম ধাতু। ধাতুর ভেতরে থাকা পরমাণুগুলো খুব কাছাকাছি থাকে এবং এতে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনগুলো খুব দ্রুত তাপ শক্তি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বয়ে নিয়ে যায়। ফলে অ্যালুমিনিয়ামের হাতলে থাকা মোম দ্রুত গলে যায় এবং 1 টাকার মুদ্রাটি টুপ করে নিচে পড়ে যায়। কাচ একটি কেলাসিত কঠিন পদার্থ। এতে ধাতুর মতো মুক্ত ইলেকট্রন নেই, তাই তাপ পরিবহনের গতি ধীর। তবে এর আণবিক গঠনের কারণে এটি প্লাস্টিকের চেয়ে কিছুটা দ্রুত তাপ সঞ্চালন করতে পারে। প্লাস্টিকের অণুগুলো অনেক বড় এবং এদের মধ্যে তাপ সঞ্চালনের জন্য কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। তাই এর এক প্রান্ত গরম হলেও অন্য প্রান্তে সেই তাপ পৌঁছাতে অনেক বেশি সময় নেয়। থামা ঘড়ি, স্টপওয়াচ ব্যবহারের গুরুত্ব। এই পরীক্ষায় থামা ঘড়ি ব্যবহার করা হয়েছে একটি নির্ভুল তুলনামূলক মান পাওয়ার জন্য। শুধু চোখে দেখে বোঝা কঠিন হতে পারে যে কোনটির তাপ পরিবাহিতা কতটা বেশি। কিন্তু যখন আমরা দেখব অ্যালুমিনিয়াম 2 মিনিট, কাচ 5 মিনিট, প্লাস্টিক 10 মিনিট উদাহরণস্বরূপ, তখন আমরা সহজেই বলতে পারি যে অ্যালুমিনিয়াম প্লাস্টিকের চেয়ে 5 গুণ দ্রুত তাপ পরিবহন করে। ব্যবহারিক জীবনে এর গুরুত্ব। আমরা যখন কোনো গরম পাত্র ধরি, তখন কেন কাপড়ের টুকরো বা প্লাস্টিকের হাতল ব্যবহার করি, তা এই পরীক্ষার মাধ্যমেই পরিষ্কার হয়ে যায়। এই পাঠটি আমাদের শেখায় যে প্রয়োজন অনুযায়ী সঠিক পদার্থ নির্বাচন করা কতটা জরুরি। পাঠ 7 ও 8
ধাতু ও অধাতুর বিদ্যুৎ পরিবাহিতা। এর আগে তোমরা জেনেছ যে ধাতুসমূহ সাধারণত বিদ্যুৎ পরিবাহী ও অধাতুসমূহ বিদ্যুৎ অপরিবাহী বা কুপরিবাহী হয়। এখন তোমরা নিজেরাই দেখবে কিভাবে ধাতুসমূহ বিদ্যুৎ পরিবাহী হিসেবে ও অধাতুসমূহ বিদ্যুৎ অপরিবাহী হিসেবে কাজ করে। কাজ: ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা পর্যবেক্ষণ। প্রয়োজনীয় উপকরণ: একটি ব্যাটারি, একটি বৈদ্যুতিক বাল্ব, 2টি বৈদ্যুতিক তার, স্টিলের চামচ, অ্যালুমিনিয়ামের টুকরা, রবার, কাঠ ও প্লাস্টিকের চামচ। পদ্ধতি: ব্যাটারিটি নাও ও দেখ এক প্রান্তে যোগ চিহ্ন প্লাস, অপর প্রান্তে বিয়োগ চিহ্ন দেওয়া আছে। একটি তামার তার ব্যাটারির এক প্রান্তে এবং অপরটি অপর প্রান্তে আটকে দাও। চিত্র 7.3 এর মতো। তোমাদের যেকোনো একজন বৈদ্যুতিক বাল্বটি নাও। লক্ষ্য কর বাল্বের যে প্রান্ত আমরা সকেটে প্রবেশ করাই সে প্রান্তে দুই পাশে একটু উঁচু করে বসানো দুটি ধাতব সংযোগ বিন্দু বা মোটা তারের মতো সংযোগ বিন্দু আছে। এবার দুটি তারের একটির খোলা প্রান্ত ওই দুটি বিন্দুর একটিতে আর অপর তারটির খোলা প্রান্ত অপর সংযোগ বিন্দুতে আটকাও। চিত্র 7.3 বিদ্যুৎ পরিবাহিতা। কি দেখতে পাচ্ছ তোমরা? বাল্বটি জ্বলে উঠেছে, কারণ তামার তার বিদ্যুৎ সুপরিবাহী বলে এটি ব্যাটারি থেকে বিদ্যুৎ পরিবহ করে বাল্বে পৌঁছে দেয়। আর সে কারণেই বাল্ব জ্বলে ওঠে। যদি তামার তার বিদ্যুৎ পরিবাহী না হতো তাহলে বিদ্যুৎ পরিবহন হতো না, ফলে বাল্বও জ্বলত না। এবার তার দুটির সংযোগ খুলে এদের মাঝে লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি দিয়ে সংযোগ দাও। দেখ কী ঘটে। এরপর কাঠের টুকরা, প্লাস্টিক, রাবার ইত্যাদি দিয়ে দুটো তারের সংযোগ কর। এখন কি বৈদ্যুতিক বাল্ব জ্বলছে? না, জ্বলছে না, কারণ রবার, প্লাস্টিক ও কাঠের টুকরা বিদ্যুৎ অপরিবাহী হওয়ায় এটি ব্যাটারি থেকে বিদ্যুৎ চার্জ পরিবহন করতে পারছে না। ধাতু এবং অধাতুর বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষার এই অংশটি খুবই রোমাঞ্চকর। এর মাধ্যমে আমরা বুঝতে পারি কেন আমাদের চারপাশের বৈদ্যুতিক তারগুলো তামার তৈরি হয় এবং কেন সেগুলোর ওপর প্লাস্টিকের আবরণ থাকে। বর্ণনা অনুযায়ী পরীক্ষাটির একটি সারসংক্ষেপ এবং ফলাফল নিচে দেওয়া হল। পরীক্ষাটির পর্যবেক্ষণ ও ফলাফল: যখন আপনি ব্যাটারি এবং বাল্বের মাঝখানে বিভিন্ন বস্তু যোগ করবেন, তখন ফলাফলগুলো হবে নিম্নরূপ। ব্যবহৃত বস্তু: বাল্ব জ্বলবে কি না? সিদ্ধান্ত: তামার তার, হ্যাঁ। ধাতু ও বিদ্যুৎ সুপরিবাহী: স্টিলের চামচ, হ্যাঁ। ধাতু ও বিদ্যুৎ সুপরিবাহী: অ্যালুমিনিয়ামের টুকরা, হ্যাঁ। ধাতু ও বিদ্যুৎ সুপরিবাহী: রবার, না। অধাতু ও বিদ্যুৎ অপরিবাহী: কাঠের টুকরা, না। অধাতু ও বিদ্যুৎ অপরিবাহী: প্লাস্টিকের চামচ, না। অধাতু ও বিদ্যুৎ অপরিবাহী: কেন এমন হয়? বৈজ্ঞানিক ব্যাখ্যা: 1. ধাতুর ক্ষেত্রে তামা, লোহা বা অ্যালুমিনিয়ামের মতো ধাতুগুলোর ভেতরে মুক্ত ইলেকট্রন, ফ্রি ইলেকট্রনস থাকে। আপনি যখন ব্যাটারির সাথে এগুলো সংযোগ করেন, তখন এই ইলেকট্রনগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিদ্যুৎ প্রবাহ, চার্জ, বয়ে নিয়ে যায়। ফলে বর্তনী বা সার্কিট পূর্ণ হয় এবং বাল্বটি জ্বলে ওঠে। 2. অধাতুর ক্ষেত্রে কাঠ, প্লাস্টিক বা রবারের অণুর গঠন এমন যে এদের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। ফলে এরা ব্যাটারি থেকে আসা বিদ্যুৎকে বাল্ব পর্যন্ত পৌঁছাতে দেয় না। একে বলা হয় বিদ্যুৎ উপরিবাহী বা অপরিবাহী। বাস্তব জীবনে এর প্রয়োগ: বিদ্যুতের তার। বিদ্যুতের তারের ভেতরে তামা, ধাতু থাকে যাতে বিদ্যুৎ সহজে প্রবাহিত হতে পারে। কিন্তু তারের বাইরে প্লাস্টিক বা রবারের, অধাতু, আবরণ দেওয়া হয় যাতে কেউ তারটি ধরলে বিদ্যুৎস্পৃষ্ট, ইলেকট্রিক শক, না হয়। টেস্টার বা প্লাস: ইলেকট্রিশিয়ানরা যে টেস্টার বা প্লাস ব্যবহার করেন, সেগুলোর হাতল প্লাস্টিক বা রবারের হয় যাতে কাজ করার সময় তাদের শরীরে বিদ্যুৎ না আসে। একটি সতর্কবার্তা: এই পরীক্ষাটি করার সময় কখনোই ঘরের মূল বৈদ্যুতিক লাইন, সকেট, ব্যবহার করবেন না। ব্যাটারি ব্যবহার করা নিরাপদ, কিন্তু সরাসরি কারেন্ট ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক। পাঠ 9 ও 11: গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। কাজ: কঠিন পদার্থের গলনাঙ্ক সম্পর্কে জানা। প্রয়োজনীয় উপকরণ: একটি বিকার, মোম, থার্মোমিটার, টেস্ট টিউব ও স্পিরিট ল্যাম্প। পদ্ধতি: টেস্ট টিউবে কিছু ছোট ছোট মোমের টুকরা নাও। বিকারটিতে পানি নিয়ে স্পিরিট ল্যাম্পের উপর রাখো। চিত্রের মতো করে স্ট্যান্ডের সাথে আটকিয়ে টেস্ট টিউব ও থার্মোমিটার বিকারের পানিতে ডুবাও যাতে এদের কোনটিই বিকারের তলা স্পর্শ না করে বা গায়ে না লাগে। স্পিরিট ল্যাম্পের সাহায্যে বিকারের তলায় তাপ দিতে থাক। থার্মোমিটারের ও টেস্ট টিউবে রাখা মোমের দিকে খেয়াল কর। থার্মোমিটারে কি তাপমাত্রা বাড়ছে? মোমের অবস্থার কি কোনো পরিবর্তন ঘটেছে?
থার্মোমিটারে তাপমাত্রা 57 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আসলে মোমের অবস্থা খুব ভালোভাবে খেয়াল কর। চিত্র 7.4 গলনাঙ্ক নির্ণয়। মোম কি গলে যাচ্ছে? মোম গলা শুরু হলে থার্মোমিটারে তাপমাত্রা দেখ। কত আছে তাপমাত্রা? 57 ডিগ্রি সেলসিয়াস। এই 57 ডিগ্রি সেলসিয়াস হল মোমের গলনাঙ্ক। তাহলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয়, ওই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। মোমের মতো প্রতিটি কঠিন পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক আছে। তোমরা বরফের গলনাঙ্ক নির্ণয় কর। মোম এবং বরফের গলনাঙ্ক নির্ণয়ের এই পরীক্ষাটি পদার্থের অবস্থার পরিবর্তন বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো প্রক্রিয়াটির মূল তথ্যগুলো নিচে সাজিয়ে দেওয়া হল। 1. গলনাঙ্ক মেল্টিং পয়েন্ট কি? সহজ কথায়, যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে এবং তরল অবস্থায় পরিণত হয়, তাকেই ওই পদার্থের গলনাঙ্ক বলে। এটি পদার্থের একটি অনন্য বৈশিষ্ট্য। যেমন, মোমের গলনাঙ্ক 57 ডিগ্রি সেলসিয়াস। সাধারণত মোমের প্রকারভেদে এটি কিছুটা ভিন্ন হতে পারে, তবে আপনার পরীক্ষায় 57 ডিগ্রি পাওয়া গেছে। বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। 2. বরফের গলনাঙ্ক নির্ণয়ের পরীক্ষা। আপনি যেমনটি জানতে চেয়েছেন, বরফের গলনাঙ্ক নির্ণয় করা মোমের পরীক্ষার চেয়েও কিছুটা সহজ। পদ্ধতি: একটি বিকারে কিছু বরফের টুকরো নিয়ে তাতে একটি থার্মোমিটার রাখুন। দেখবেন থার্মোমিটারের পারদ নিচে নামছে। যখন বরফগুলো গলতে শুরু করবে, তখন তাপমাত্রা স্থির হয়ে যাবে। পর্যবেক্ষণ: বরফ সম্পূর্ণ গলে পানি না হওয়া পর্যন্ত থার্মোমিটারের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসে স্থির থাকবে। এই 0 ডিগ্রি সেলসিয়াসই হল বরফের গলনাঙ্ক। 3. পরীক্ষায় ব্যবহৃত উপকরণের ভূমিকা। থার্মোমিটার তাপমাত্রা নিখুঁতভাবে পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। ওয়াটার বাথ বিকারের পানি। মোমের টেস্ট টিউবটি সরাসরি আগুনে না পুড়িয়ে পানির মাধ্যমে পরোক্ষভাবে তাপ দেওয়া হয় যাতে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ে এবং গলনাঙ্কটি সঠিকভাবে ধরা পড়ে। 4. গুরুত্বপূর্ণ কিছু গলনাঙ্ক। প্রতিটি কঠিন পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক থাকে, যা তাদের চিনে নিতে সাহায্য করে। পদার্থ গলনাঙ্ক প্রায়। বরফ 0 ডিগ্রি সেলসিয়াস। মোম 57 ডিগ্রি সেলসিয়াস। দস্তা জিঙ্ক 419 ডিগ্রি সেলসিয়াস। লোহা আয়ন 1538 ডিগ্রি সেলসিয়াস। তামা কপার 1085 ডিগ্রি সেলসিয়াস। 5. স্ফুটনাঙ্ক বয়লিং পয়েন্ট কি? গলনাঙ্কের ঠিক পরেই আসে স্ফুটনাঙ্ক। যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে এবং বাষ্পে পরিণত হয়, তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। পানির স্ফুটনাঙ্ক। স্বাভাবিক চাপে পানির স্ফুটনাঙ্ক হল 100 ডিগ্রি সেলসিয়াস। আপনার জন্য একটি চিন্তা: যখন মোম গলছিল, তখন কি তাপমাত্রা 57 ডিগ্রির উপরে বাড়ছিল? লক্ষ্য করবেন, যতক্ষণ পর্যন্ত পুরো মোমটি গলে তরল না হচ্ছে, ততক্ষণ তাপমাত্রা আর বাড়বে না। এই স্থির থাকাকে বিজ্ঞানের ভাষায় সুপ্ত তাপ লেটেন্ট হিট এর প্রভাব বলা হয়। স্ফুটনাঙ্ক। কোনো পাত্রে পানি নিয়ে তাপ দিতে থাকলে কি ঘটে? পানির তাপমাত্রা বাড়তে থাকে এবং এক পর্যায়ে ফুটতে শুরু করে। যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে সেই তাপমাত্রাই হল এর স্ফুটনাঙ্ক। পানির ন্যায় প্রতিটি তরল পদার্থের একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক আছে। চলো আমরা পানির স্ফুটনাঙ্ক নির্ণয় করি। কাজ: পানির স্ফুটনাঙ্ক নির্ণয়ে প্রয়োজনীয় উপকরণ: একটি বিকার, পানি, থার্মোমিটার ও স্পিরিট ল্যাম্প। পদ্ধতি: পাত্রের অর্ধেক ভরে পানি নাও। স্পিরিট ল্যাম্পের উপর বিকারটি বসাও। চিত্রের মতো করে থার্মোমিটারটি পাত্রের পানিতে ডুবাও। এবার তাপ দাও। আর থার্মোমিটারে তাপমাত্রা লক্ষ্য করো। থার্মোমিটারের তাপমাত্রা 95 ডিগ্রি সেলসিয়াস হলে সতর্কভাবে বিকারের পানি ও থার্মোমিটারের দিকে খেয়াল কর। চিত্র 7.5 স্ফুটনাঙ্ক নির্ণয়। পানি ফুটতে শুরু করলে থার্মোমিটারের তাপমাত্রা দেখ। এই তাপমাত্রাই হল পানির স্ফুটনাঙ্ক। এই তাপমাত্রা কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তোমরা ইথার বা স্পিরিটের স্ফুটনাঙ্ক নির্ণয় করতে পার, তবে জৈব পদার্থ দাহ্য হওয়ায় সরাসরি তাপ দেওয়া যাবে না। একটি অ্যালুমিনিয়ামের পাত্রে পানি নিয়ে তাতে ইথার বা স্পিরিটের বিকারটি রেখে তাপ দিতে হবে। পানির স্ফুটনাঙ্ক নির্ণয়ের এই পরীক্ষাটি তরল পদার্থের বৈশিষ্ট্য বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে এই পরীক্ষার মূল বিষয়গুলো এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্ক আলোচনা করা হল। 1. স্ফুটনাঙ্ক বয়লিং পয়েন্ট কি? স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে এবং বাষ্পে পরিণত হয়, তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে।
আপনার পরীক্ষায় দেখা গেছে পানির স্ফুটনাঙ্ক 100°C। 2. পরীক্ষার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। তাপমাত্রা স্থির হওয়া। পানি যখন ফুটতে শুরু করে তখন আপনি লক্ষ্য করবেন যে যতই তাপ দেওয়া হোক না কেন থার্মোমিটারের পারদ 100°C এর উপরে আর উঠছে না। যতক্ষণ পর্যন্ত পুরো পানি বাষ্পে পরিণত না হবে ততক্ষণ তাপমাত্রা এই 100° স্থির থাকবে। বুদবুদ সৃষ্টি। স্ফুটনের সময় তরলের সমস্ত অংশ থেকে বাষ্প বুদবুদ আকারে উপরে উঠে আসে। 3. ইথার বা স্পিরিটের স্ফুটনাঙ্ক। ওয়াটার বাথ মেথড। আপনি একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছেন, জৈব পদার্থকে সরাসরি তাপ দেওয়া যাবে না। কেন? ইথার বা স্পিরিট অত্যন্ত দাহ্য, সহজে আগুন ধরে যায়। সরাসরি তাপ দিলে বাষ্প আগুনের সংস্পর্শে এসে দুর্ঘটনা ঘটতে পারে। সমাধান। একে বলা হয় ওয়াটার বাথ পদ্ধতি। একটি বড় পাত্রে পানি গরম করে সেই গরম পানির ভেতর ইথারের পাত্রটি রাখলে তা নিরাপদভাবে উত্তপ্ত হয়। 4. বিভিন্ন তরলের স্ফুটনাঙ্ক। প্রতিটি বিশুদ্ধ তরলের একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে। তরল পদার্থ স্ফুটনাঙ্ক প্রায় পানি 100°C, ইথানল স্পিরিট 78-37°C, ইথার 34-6°C, পারদ ধাতব তরল 356-7°C। 5. থামা ঘড়ি ও থার্মোমিটারের সুনিপুণ ব্যবহার। এই অধ্যায়ের শুরুতে যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছি তার মধ্যে একটি ছিল থামা ঘড়ি ও থার্মোমিটারের দক্ষ ব্যবহার। এই পরীক্ষায় থার্মোমিটার ঠিক 100°C পাঠ করার জন্য এটি পানির মাঝখানে রাখতে হবে, বিকারের তলায় ঠেকানো যাবে না। থামা ঘড়ি। তাপ দেওয়ার শুরু থেকে কতক্ষণ পর পানি ফুটতে শুরু করল তা মেপে আপনি পানির পরিমাণের সাথে তাপের হারের একটি সম্পর্ক বের করতে পারবেন। পরবর্তী ধাপ শীতলীকরণ কুলিং। আপনি যখন পানি বা মোমকে তাপ দিয়ে গলিয়েছেন বা ফুটিয়েছেন তখন তাপ শোষিত হয়েছে। এর ঠিক উল্টো প্রক্রিয়াটি হল শীতলীকরণ, অর্থাৎ বাষ্প থেকে তরল এবং তরল থেকে কঠিনে রূপান্তর। আঘাতে ধাতু ও অধাতুর পরিবর্তন। কাজ আঘাতে ধাতু ও অধাতুর পরিবর্তন পর্যবেক্ষণ। প্রয়োজনীয় উপকরণ লোহার প্লেট, তামার পাত্র ও একটি হাতুড়ি। পদ্ধতি। এক হাতে লোহার প্লেট নিয়ে হাতুড়ি দিয়ে আঘাত কর। কী ঘটল? লোহার প্লেটটি কি আঘাতের ফলে ভেঙে গেল? একইভাবে তোমরা তামার পাত্রটি নিয়েও হাতুড়ি দিয়ে আঘাত কর। কী ঘটল? এবার গন্ধক ও কয়লা নিয়ে তাতে হাতুড়ি দিয়ে আঘাত করে দেখ। লোহার ও তামার প্লেটে আঘাতের ফলে ঝনঝন শব্দ হল এবং ভাঙল না। তাহলে আমরা বলতে পারি যে আঘাতে ধাতব পদার্থসমূহ সাধারণত ঝনঝন শব্দ করে এবং খুব সহজে ভাঙে না, অর্থাৎ ধাতুসমূহ ভঙ্গুর নয়। অপর দিকে সালফার ও কার্বন ভেঙে যাবে এবং ঝনঝন শব্দ হবে না। সাবধানতা সালফার, গন্ধক বা কার্বন, কয়লার ছোট টুকরা যেন চোখে না ঢুকে বা হাতে না লেগে যায়, সেজন্য নিরাপত্তা চশমা, হাতমোজা পরে নিতে হবে। ধাতু ও অধাতুর এই পরীক্ষাটি পদার্থের যান্ত্রিক বৈশিষ্ট্য বা ভঙ্গুরতা বোঝার জন্য সবচেয়ে কার্যকর উপায়। বর্ণনা থেকে পরিষ্কার যে আঘাতের প্রতি ধাতু ও অধাতুর প্রতিক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। নিচে আপনার পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে মূল বৈশিষ্ট্যগুলো সাজিয়ে দেওয়া হল। 1. ধাতু ও অধাতুর বৈশিষ্ট্যের তুলনা। বৈশিষ্ট্য ধাতু যেমন লোহা, তামা। অধাতু যেমন সালফার, কয়লা। আঘাতের শব্দ ধাতব শব্দ ঝনঝন শব্দ তৈরি করে। ম্লান শব্দ হয় বা কোনো বিশেষ শব্দ হয় না। আঘাতের ফল সাধারণত ভাঙে না, চ্যাপ্টা হতে পারে। সহজেই ভেঙে ছোট টুকরো বা গুঁড়ো হয়ে যায়। প্রকৃতি এরা দৃঢ় ও নমনীয়, ম্যালিয়েবল। এরা ভঙ্গুর, ব্রিটল। 2. গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরিভাষা। এই পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের দুটি গুরুত্বপূর্ণ ধর্ম সম্পর্কে জানা যায়। ঘাতসহতা ম্যালিয়েবিলিটি। ধাতুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাতলা পাত শীট তৈরি করা যায়, কিন্তু তা ভেঙে যায় না। এই গুণের কারণেই লোহা বা তামা দিয়ে বিভিন্ন পাত্র বা যন্ত্রপাতি বানানো সম্ভব হয়। ভঙ্গুরতা ব্রিটলনেস। অধাতুকে আঘাত করলে তা আর প্রসারিত হয় না, বরং সরাসরি ভেঙে যায়, যেমন কয়লা বা সালফার। 3. নিরাপত্তা ও সতর্ক সেফটি। আপনি ঠিকই উল্লেখ করেছেন, পরীক্ষাটি করার সময় সতর্ক থাকা জরুরি। নিরাপত্তা চশমা গগলস। কয়লা বা সালফারের গুঁড়ো অনেক সময় ছিটকে চোখে যেতে পারে, যা চোখের ক্ষতি করতে পারে। হাতমোজা গ্লাভস। সালফার বা গন্ধক একটি রাসায়নিক পদার্থ।
এটি সরাসরি চামড়ায় লাগলে কারো কারো অ্যালার্জি বা চুলকানি হতে পারে। শব্দ থেকে সুরক্ষা, দীর্ঘক্ষণ হাতুড়ি দিয়ে জোরে আঘাত করলে কানে সমস্যা হতে পারে, তাই সাবধান থাকা ভালো। 4. ধাতু ও অধাতুর কল্যাণকর দিক ও সংরক্ষণ। এই অধ্যায়ের একদম শুরুতে আপনি একটি লক্ষ্যের কথা বলেছিলেন, ধাতু ও অধাতুর সংরক্ষণ ও যত্নশীল হওয়া। আমাদের দৈনন্দিন জীবনে লোহা ও তামা, ঘরবাড়ি নির্মাণ, বিদ্যুৎ সরবরাহ ও রান্নার কাজে অপরিহার্য। এগুলো অনবায়নযোগ্য সম্পদ, তাই এদের অপচয় করা উচিত নয়। সালফার ও কয়লা। সালফার সার ও ওষুধ তৈরিতে এবং কয়লা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। কয়লা পোড়ালে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় যা পরিবেশের ক্ষতি করে, তাই এর পরিমিত ব্যবহার প্রয়োজন। হিমাঙ্ক। আমরা জন্মদিনে বা বিদ্যুৎ চলে গেলে মোমবাতি জ্বালাই। এখানে কি ঘটে? মোমবাতির একটি অংশ পুড়ে আলো দেয় আর আরেকটি অংশ আগুনে গলে মোমবাতির গা বেয়ে পড়তে থাকে, যা কিছুক্ষণ পরে আবার জমে কঠিন মোমে পরিণত হয়। তরল মোম থেকে কঠিন মোম হওয়ার প্রক্রিয়া হল কঠিনীভবন। যে তাপমাত্রায় তরল মোম জমে কঠিন হয়ে যায় তাকে বলে এর হিমাঙ্ক। মোমের ন্যায় প্রতিটি তরল পদার্থের ক্ষেত্রেই এমনটি হতে পারে। কাজ: হিমাঙ্ক নির্ণয়। প্রয়োজনীয় উপকরণ: একটি টেস্ট টিউব, একটি বিকার, একটি স্ট্যান্ড, কিছু মোম, পানি, একটি থার্মোমিটার, স্পিরিট ল্যাম্প, তারজালি, ত্রিপদী স্ট্যান্ড ও ক্ল্যাম্প। পদ্ধতি: টেস্ট টিউবে কিছু মোম নাও। বিকারের 3/4 ভরে পানি নাও। ত্রিপদী স্ট্যান্ডের উপর তারজালি রেখে তার উপরে বিকারটি বসাও। টেস্ট টিউবটি বিকারের পানিতে চিত্রের মতো করে ডুবাও। স্পিরিট ল্যাম্প দিয়ে মোম পুরোপুরি না গলা পর্যন্ত বিকারের তলায় তাপ দিতে থাক। এবার থার্মোমিটার টেস্ট টিউবের ভিতরে প্রবেশ করাও যাতে এর নিচের অংশ গলন্ত মোমে ডুবে থাকে। থার্মোমিটার সহ টেস্ট টিউবটি বিকার থেকে তুলে এনে স্ট্যান্ডের সাথে আটকিয়ে রাখো। টিস্যু পেপার দিয়ে টেস্ট টিউবটি মুছে ফেল। থার্মোমিটারে তাপমাত্রা খেয়াল কর। যে মুহূর্তে মোম জমে যাওয়া শুরু করল সেই মুহূর্তে তাপমাত্রা কত তা দেখে নাও। চিত্র 7.6 শীতলীকরণ তাপমাত্রা নির্ণয়। কত তাপমাত্রায় মোম জমতে শুরু করল? 57 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, ঠিক তাই। এই তাপমাত্রা অর্থাৎ 57 ডিগ্রি সেলসিয়াসই হল মোমের হিমাঙ্ক। তোমরা মোমের গলনাঙ্ক পেয়েছিলে 57 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ একটি বস্তুর গলনাঙ্ক হিমাঙ্ক একই। তোমরা বলতো পানির হিমাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পানির গলনাঙ্ক কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস। কোনো একটি বস্তুর তাপমাত্রা যদি হিমাঙ্কের উপরে থাকে এবং হিমাঙ্ক যদি পারিপার্শ্বিক তাপমাত্রার চেয়ে বেশি হয়, তবে পারিপার্শ্বিক তাপমাত্রায় বস্তুটিকে রেখে দিলে তা ধীরে ধীরে তাপ হারাতে থাকে। ফলে এর তাপমাত্রা কমতে থাকে এবং যখন তাপমাত্রা হিমাঙ্কে চলে আসে, তখন এটি কঠিনে পরিণত হয়। যেমনটি মোমের ক্ষেত্রে হয়েছে। মোম যখন তরল অবস্থায় ছিল, তখন এর তাপমাত্রা 57 ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। মোমসহ টেস্ট টিউবকে বিকার থেকে তুলে আনায় এটি ধীরে ধীরে তাপ ছেড়ে দেয়। ফলে তাপমাত্রা কমতে থাকে। এভাবে কমতে কমতে যখন তা হিমাঙ্কে পৌঁছায় অর্থাৎ 57 ডিগ্রি সেলসিয়াসে আসে, তখন মোম জমে কঠিন অবস্থায় চলে আসে। বর্ণনা থেকে হিমাঙ্ক, ফ্রিজিং পয়েন্ট, এবং গলনাঙ্ক, মেল্টিং পয়েন্ট, এর মধ্যকার সম্পর্কটি খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। বিজ্ঞানের এই ধারণাটি বোঝার জন্য মোমবাতির উদাহরণটি সবচেয়ে যুৎসই। নিচে আপনার আলোচনার মূল পয়েন্টগুলো এবং এই প্রক্রিয়ার পেছনের বিজ্ঞানটি সংক্ষেপে ব্যাখ্যা করা হল। 1. হিমাঙ্ক ও গলনাঙ্ক একই মুদ্রার দুই পিঠ। আপনি পরীক্ষায় দেখেছেন যে মোমের গলনাঙ্ক এবং হিমাঙ্ক উভয়ই 57 ডিগ্রি সেলসিয়াস। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সত্য। গলনাঙ্ক যখন তাপ দিয়ে কঠিনকে তরল করা হয়। হিমাঙ্ক যখন তাপ সরিয়ে নিয়ে তরলকে কঠিন করা হয়। বিশুদ্ধ পদার্থের ক্ষেত্রে এই দুটি তাপমাত্রা সবসময় একই থাকে। পদার্থ: গলনাঙ্ক কঠিন ডান দিকে পয়েন্ট করা তীর তরল। হিমাঙ্ক তরল ডান দিকে পয়েন্ট করা তীর কঠিন। মোম 57 ডিগ্রি সেলসিয়াস। 57 ডিগ্রি সেলসিয়াস। পানি, বরফ 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস। 2. শীতলীকরণ কুলিং প্রক্রিয়া। মোমের টেস্ট টিউবটি যখন বিকার থেকে বের করে আনা হলো, তখন সেটি তার আশেপাশের পরিবেশের পারিপার্শ্বিক তাপমাত্রা চেয়ে অনেক বেশি গরম ছিল। ফলে তরল মোম তাপ ছেড়ে দিতে শুরু করে। তাপমাত্রা কমতে থাকে। 57 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানো মাত্রই মোমের অণুগুলো কাছাকাছি আসতে শুরু করে এবং কঠিন হতে শুরু করে। 3. তাপমাত্রার স্থির অবস্থা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। আপনি লক্ষ্য করবেন
যখন মোম জমতে শুরু করে তখন যতক্ষণ পর্যন্ত পুরো তরল মোমটি কঠিন না হচ্ছে ততক্ষণ তাপমাত্রা 57 ডিগ্রি সেলসিয়াসে আটকে থাকে, ঠিক যেমনটি বরফ গলার সময় 0 ডিগ্রি সি স্থির থাকে। এই সময়ে পদার্থটি যে তাপ ছেড়ে দেয় তাকে সুপ্ত তাপ বলা হয়। 4. দৈনন্দিন জীবনে এর উদাহরণ: ঘি বা নারকেল তেল। শীতকালে রান্নার তেল বা ঘি জমে কঠিন হয়ে যায়, কারণ শীতকালে পরিবেশের তাপমাত্রা তেল বা ঘিয়ের হিমাঙ্কের নিচে নেমে যায়। বরফ তৈরি: আমরা যখন ফ্রিজে পানি রাখি, ফ্রিজ পানির তাপ কেড়ে নেয়। যখন পানির তাপমাত্রা 0 ডিগ্রি সি পৌঁছায় তখন তা জমে বরফ হয়ে যায়। এই অধ্যায়ে আমরা যা শিখলাম: যার ভর আছে ও যা জায়গা দখল করে তাই পদার্থ। অবস্থাভেদে পদার্থ কঠিন, তরল ও বায়বীয় এই 3 রকম হয়। কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি, আয়তন ও দৃঢ়তা আছে। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলেও আকার ও দৃঢ়তা নেই। বায়বীয় বা গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকৃতি, আয়তন ও দৃঢ়তা কোনোটিই নেই। মৌলিক পদার্থ ধাতু ও অধাতু এই 2 রকম হয়। ধাতুসমূহ সাধারণত চকচকে হয়। এরা তাপ ও বিদ্যুৎ পরিবহন করে এবং আঘাত করলে ঝনঝন শব্দ হয়। ধাতুসমূহ সহজে ভাঙে না। অধাতুসমূহ সাধারণত চকচকে হয় না। এরা তাপ ও বিদ্যুৎ পরিবহন করে না এবং আঘাত করলে ঝনঝন শব্দ করে না। অধাতুসমূহ সহজেই ভেঙে যায়। যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়, ওই তাপমাত্রাই হল ওই পদার্থের গলনাঙ্ক। গলনাঙ্ক হিমাঙ্ক পরিমাণগতভাবে একই। যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, ওই তাপমাত্রাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। সপ্তম অধ্যায়ের এই সারসংক্ষেপটি পুরো পাঠের একটি চমৎকার প্রতিফলন। আপনি পদার্থের ভৌত অবস্থা থেকে শুরু করে ধাতু অধাতুর বৈশিষ্ট্য এবং তাপীয় পরিবর্তনের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ও হিমাঙ্ক মূল পয়েন্টগুলো খুব স্পষ্ট। বোঝার সুবিধার্থে এই পুরো অধ্যায়ের শিক্ষণীয় বিষয়গুলোকে একটি কাঠামোর মাধ্যমে নিচে সাজিয়ে দিচ্ছি। 1. পদার্থের অবস্থা ও বৈশিষ্ট্য। পদার্থের 3টি অবস্থার মূল পার্থক্যগুলো অণুর গঠনের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। কঠিন: অণুগুলো খুব কাছাকাছি থাকে, নির্দিষ্ট আকার ও আয়তন আছে। তরল: অণুগুলো কিছুটা দূরে থাকে, নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই। গ্যাস: অণুগুলো অনেক দূরে ছড়িয়ে থাকে, আকার বা আয়তন কোনটিই নির্দিষ্ট নয়। 2. ধাতু বনাম অধাতু। এক নজরে আপনি যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন সেগুলো দৈনন্দিন জীবনের ব্যবহারের সাথে মিলিয়ে দেখা যায়। বৈশিষ্ট্য: ধাতু যেমন লোহা, তামা। অধাতু যেমন কয়লা, অক্সিজেন। উজ্জ্বলতা: চকচকে, চকচকে নয়, ম্লান। পরিবাহিতা: তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী। আঘাতের ফল: ঝনঝন শব্দ হয় এবং ভাঙে না, শব্দ হয় না এবং সহজেই ভেঙে যায়। 3. তাপমাত্রার পরিবর্তন ও দশা রূপান্তর। তাপমাত্রা পরিবর্তনের মাধ্যমে পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর একটি নির্দিষ্ট বিন্দুতে ঘটে। গলনাঙ্ক সমান হিমাঙ্ক: কোনো পদার্থ যে তাপমাত্রায় গলে, ঠিক সেই তাপমাত্রাতেই জমে শক্ত হয়। যেমন পানির ক্ষেত্রে এই মান 0 ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনাঙ্ক: তরল যখন বাষ্প হতে শুরু করে, পানির ক্ষেত্রে এটি 100 ডিগ্রি সেলসিয়াস। অধ্যায়ের একটি বাস্তব প্রয়োগ, আপনার জন্য চিন্তা: আমরা যখন বৈদ্যুতিক কাজ করি তখন কেন তামার তারের ওপর প্লাস্টিকের কভার ব্যবহার করি? উত্তর: তামা একটি ধাতু বলে তা বিদ্যুৎ পরিবহন করে আমাদের কাজ চালায়। আর প্লাস্টিক অধাতু বলে তা বিদ্যুৎ পরিবহন করে না, যা আমাদের নিরাপদ রাখে। নমুনা প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন। 1. কোন পদার্থের দৃঢ়তা সবচেয়ে কম? উত্তর: গ. কলা। ব্যাখ্যা: আপনার বইয়ে উল্লেখ আছে যে কঠিন পদার্থের সাধারণত দৃঢ়তা থাকলেও কিছু কঠিন পদার্থের, যেমন কলা, ভাত, সরিষার দানা, দৃঢ়তা কম থাকে। ইট, লোহা বা বরফ কলার তুলনায় অনেক বেশি দৃঢ়। 2. কোন পদার্থটি বোতলে রেখে দিলে সম্পূর্ণ বোতল জুড়ে থাকবে? উত্তর: খ. বাতাস। ব্যাখ্যা: বাতাস একটি গ্যাসীয় পদার্থ। আমরা পাঠে শিখেছি যে গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন নেই। একে যে পাত্রে রাখা হয় এটি সেই পাত্রের সম্পূর্ণ আয়তন দখল করে থাকে। অন্যদিকে পানি ও দুধ তরল এবং পাউডার কঠিন পদার্থ হওয়ায় এরা পাত্রের পুরোটা জুড়ে ছড়িয়ে থাকে না। নিচের উদ্দীপকের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। মাথিনের মা মাটির পাতিলে রান্না করেন। মাথিনের বাবা তামার তারের যন্ত্র ব্যবহার করেন। মাথিনের দাদি
বাঁশের ঝুড়ি ব্যবহার করেন। মাথিন কাচের গ্লাসে পানি পান করে। উদ্দীপক এবং পাঠ্যবইয়ের আলোচনার ভিত্তিতে 3, 4 এবং 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ও ব্যাখ্যা নিচে দেওয়া হল। 3. ছকের কোন ব্যক্তির ব্যবহারের জিনিসটি বিদ্যুৎ ও তাপ পরিবাহী? উত্তর খ মাথিনের বাবার। ব্যাখ্যা মাথিনের বাবা তামার তারের যন্ত্র ব্যবহার করেন। আমরা পাঠে শিখেছি যে তামা একটি ধাতু এবং ধাতুসমূহ বিদ্যুৎ ও তাপের সুপরিবাহী। অন্যদিকে মাটি, বাঁশ এবং কাঁচ অধাতব পদার্থ হওয়ায় এগুলো বিদ্যুৎ ও তাপের কুপরিবাহী। 4. তাপ পরিবাহিতার ক্ষেত্রে। উত্তর গ আই ও ই। ব্যাখ্যা আই সঠিক। মাথিনের মা মাটির পাতিল ব্যবহার করেন, অধাতু, তাপ কুপরিবাহী, কিন্তু বাবা তামার তার বা যন্ত্র ব্যবহার করেন, ধাতু, তাপ সুপরিবাহী। তাই বাবা তাপ পরিবাহিতার সুবিধা বেশি পান। ই ভুল। মাথিনের বাবা তামা, ধাতু, ব্যবহার করেন আর মাথিন কাচ, অধাতু, ব্যবহার করে। ধাতুর তাপ পরিবাহিতা কাচের চেয়ে অনেক বেশি, তাই মাথিন বাবার চেয়ে বেশি সুবিধা পায় না। ই সঠিক। মাথিনের বাবা তামা, সুপরিবাহী, ব্যবহার করেন আর দাদি বাঁশ, কুপরিবাহী, ব্যবহার করেন। তাই দাদি বাবার চেয়ে কম সুবিধা পান। 5. নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহী? উত্তর গ অ্যালুমিনিয়াম। ব্যাখ্যা অ্যালুমিনিয়াম একটি ধাতু। আমরা জানি যে ধাতুসমূহ বিদ্যুৎ সুপরিবাহী। অন্যদিকে রবার, কাঠ এবং প্লাস্টিক হল অধাতু বা বিদ্যুৎ অপরিবাহী। সৃজনশীল প্রশ্ন। 1. ফজলুল হক সাহেবের মা মাটির চুলায় মাটির পাতিলে রান্না করেন। অপরদিকে তার স্ত্রী গ্যাসের চুলায় অ্যালুমিনিয়ামের পাতিলে রান্না করেন। তার মা তামার চামচ এবং স্ত্রী অ্যালুমিনিয়ামের চামচ ব্যবহার করেন। ক গলনাঙ্ক কি? যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হতে শুরু করে, সেই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক, মেল্টিং পয়েন্ট, বলে। যেমন স্বাভাবিক চাপে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস এবং মোমের গলনাঙ্ক সাধারণত 57 ডিগ্রি সেলসিয়াস। প্রতিটি বিশুদ্ধ কঠিন পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। যতক্ষণ পর্যন্ত পুরো কঠিন পদার্থটি গলে তরল না হয়, ততক্ষণ তাপমাত্রা স্থির থাকে। খ ধাতু তাপ সুপরিবাহী কেন? ব্যাখ্যা করো। ধাতু তাপ সুপরিবাহী হওয়ার প্রধান কারণ হল এর অভ্যন্তরীণ গঠন এবং মুক্ত ইলেকট্রন, ফ্রি ইলেকট্রনস। নিচে এর সহজ ব্যাখ্যা দেওয়া হল। ধাতুর পরমাণুসমূহ একে অপরের সাথে খুব শক্তিশালী বন্ধনে এবং নির্দিষ্ট কাঠামোতে আবদ্ধ থাকে। ধাতুর ভেতরে এমন কিছু ইলেকট্রন থাকে যারা কোনো নির্দিষ্ট পরমাণুর সাথে আটকে না থেকে পুরো ধাতব খণ্ড জুড়ে মুক্তভাবে চলাচল করতে পারে। এদেরকে বলা হয় মুক্ত ইলেকট্রন। যখন ধাতুর এক প্রান্তে তাপ দেওয়া হয়, তখন সেই অংশের পরমাণু এবং মুক্ত ইলেকট্রনগুলো প্রচুর তাপশক্তি গ্রহণ করে কাঁপতে শুরু করে। এই মুক্ত ইলেকট্রনগুলো অত্যন্ত দ্রুতগতিতে ধাতুর গরম প্রান্ত থেকে ঠান্ডা প্রান্তের দিকে ছুটে যায় এবং সাথে করে তাপশক্তি বহন করে নিয়ে যায়। তারা ঠান্ডা অংশের পরমাণুগুলোর সাথে ধাক্কা খেয়ে তাদের মধ্যেও সেই শক্তি ছড়িয়ে দেয়। ধাতুর পরমাণুগুলো খুব কাছাকাছি ঠাসাঠাসি করে থাকে বলে এক পরমাণুর কম্পন খুব সহজেই পাশের পরমাণুতে স্থানান্তরিত হতে পারে। তবে অধাতুর তুলনায় ধাতুর এই দ্রুত তাপ পরিবহনের মূল কৃতিত্ব এই মুক্ত ইলেকট্রনগুলোর। সংক্ষেপে, মুক্ত ইলেকট্রনের অবাধ চলাচল এবং পরমাণুগুলোর ঘনবিন্যাসের কারণেই ধাতু তাপ সুপরিবাহী হয়। এই বৈশিষ্ট্যের কারণেই রান্নার হাঁড়ি পাতিল বা ইস্ত্রি ধাতুর তৈরি করা হয়। গ উদ্দীপকের কোন ধাতুটি বৈদ্যুতিক তারে ব্যবহারের করা হয়? ব্যাখ্যা করো। উদ্দীপকের তথ্য অনুসারে ফজলুল হক সাহেবের মা তামার চামচ ব্যবহার করেন এবং তার স্ত্রী অ্যালুমিনিয়ামের চামচ ব্যবহার করেন। এই দুইটির মধ্যে তামা, কপা, এবং অ্যালুমিনিয়াম উভয়ই ধাতু এবং বিদ্যুৎ সুপরিবাহী। তবে সাধারণভাবে বৈদ্যুতিক তারে ব্যবহারের জন্য তামা সবচেয়ে বেশি জনপ্রিয় ও কার্যকর। নিচে এর সপক্ষে ব্যাখ্যা দেওয়া হল। উদ্দীপকের ধাতুর বৈদ্যুতিক ব্যবহার ও ব্যাখ্যা। উদ্দীপকে উল্লিখিত তামা ধাতুটি বৈদ্যুতিক তারে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর প্রধান কারণগুলো হল উচ্চ বিদ্যুৎ পরিবাহিতা। তামা বিদ্যুতের অত্যন্ত ভালো সুপরিবাহী। রূপার পরে তামাই সবচেয়ে কম বাধায় রেজিস্ট্যান্স বিদ্যুৎ পরিবহন করতে পারে। ফলে তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় শক্তির অপচয় খুব কম হয়। সহজলভ্যতা ও স্থায়িত্ব। তামা একটি নমনীয় ধাতু, যা সহজে ছিঁড়ে না গিয়ে তারের মতো সরু ও লম্বা করা যায়। এছাড়া এটি দীর্ঘস্থায়ী এবং এতে সহজে জং বা ক্ষয় ধরে না। মুক্ত ইলেকট্রনের প্রবাহ। তামার পরমাণুতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে,
যখন তারের দুই প্রান্তে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় তখন এই ইলেকট্রনগুলো খুব দ্রুত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চার্জ বহন করে নিয়ে যায়। অ্যালুমিনিয়ামের ব্যবহার। উদ্দীপকের অ্যালুমিনিয়াম ধাতুটিও বিদ্যুৎ পরিবাহী এবং এটি বৈদ্যুতিক লাইনে ব্যবহৃত হয়। বিশেষ করে রাস্তার উপরের বড় বৈদ্যুতিক খুঁটির হাই ভোল্টেজ লাইন্স তারগুলো অ্যালুমিনিয়ামের তৈরি হয় কারণ এটি তামার চেয়ে হালকা এবং দামেও সাশ্রয়ী। সারসংক্ষেপ, যদিও তামা এবং অ্যালুমিনিয়াম উভয়ই বৈদ্যুতিক তারে ব্যবহৃত হয়, তবে ঘরের ভেতরের ওয়্যারিং এবং ইলেকট্রনিক যন্ত্রপাতির তারে তামা তারের ব্যবহারই সবচেয়ে বেশি, কারণ এটি অ্যালুমিনিয়ামের চেয়েও বেশি বিদ্যুৎ সুপরিবাহী এবং বেশি টেকসই। ঘ. রান্নার ক্ষেত্রে ফজলুল হক সাহেবের মা ও স্ত্রীর মধ্যে কে বেশি সুবিধা পান বিশ্লেষণ করো। রান্নার ক্ষেত্রে ফজলুল হক সাহেবের মা ও স্ত্রীর মধ্যে তার স্ত্রী বেশি সুবিধা পান। নিচে তাপ পরিবাহিতা এবং আধুনিক জ্বালানি ব্যবহারের ভিত্তিতে এর কারণ বিশ্লেষণ করা হল। ১. তাপ পরিবাহিতার প্রভাব। ফজলুল হক সাহেবের মা রান্না করেন মাটির পাতিলে, আর তার স্ত্রী রান্না করেন অ্যালুমিনিয়ামের পাতিলে। অ্যালুমিনিয়াম ধাতু। অ্যালুমিনিয়াম একটি ধাতু এবং এটি তাপের সুপরিবাহী, ফলে চুলার তাপ খুব দ্রুত পাতিলের পুরো অংশে ছড়িয়ে পড়ে এবং ভেতরের খাবারকে দ্রুত গরম করে। এতে রান্না খুব অল্প সময়ে সম্পন্ন হয়। মাটি অধাতু। মাটি তাপের কুপরিবাহী। মাটির পাতিল গরম হতে অনেক বেশি সময় লাগে এবং এটি তাপকে দ্রুত খাবারের মধ্যে সঞ্চালিত করতে পারে না, ফলে রান্নায় অনেক বেশি সময় ব্যয় হয়। ২. জ্বালানির দক্ষতা ও নিয়ন্ত্রণ। গ্যাসের চুলা বনাম মাটির চুলা। মাথিনের মা মাটির চুলায় রান্না করেন, যেখানে তাপ নিয়ন্ত্রণ করা কঠিন এবং জ্বালানি খড়ি বা লাকড়ি থেকে প্রচুর ধোঁয়া ও অপচয় হয়। অন্যদিকে তার স্ত্রী গ্যাসের চুলা ব্যবহার করেন, যা দ্রুত তাপ দেয় এবং প্রয়োজনমতো তাপ কমানো বা বাড়ানো যায়। অ্যালুমিনিয়ামের পাতিল গ্যাসের চুলার উচ্চ তাপ সহ্য করতে পারে এবং দ্রুত রান্না শেষ করতে সাহায্য করে। ৩. চামচের ব্যবহার ও সুবিধা। তামা বনাম অ্যালুমিনিয়াম। মা ব্যবহার করেন তামার চামচ এবং স্ত্রী ব্যবহার করেন অ্যালুমিনিয়ামের চামচ। তামা ও অ্যালুমিনিয়াম উভয়ই ধাতু এবং তাপ সুপরিবাহী, তবে রান্নার ক্ষেত্রে তামার চেয়ে অ্যালুমিনিয়ামের পাত্র ও চামচ পরিচালনা করা সহজ এবং এটি তুলনামূলক হালকা ও টেকসই। ৪. সময়ের সাশ্রয় ও আধুনিকতা। অ্যালুমিনিয়ামের পাতিল এবং গ্যাসের চুলা এই দুইয়ের সমন্বয়ে রান্না দ্রুত হয় বলে ফজলুল হক সাহেবের স্ত্রী সময়ের দিক থেকে অনেক বেশি সুবিধা পান। এছাড়া আধুনিক রান্নাঘরে ধাতব পাত্র ব্যবহার করা অনেক বেশি স্বাস্থ্যকর এবং পরিচ্ছন্ন। উপসংহার: যেহেতু ধাতু অ্যালুমিনিয়াম তাপের সুপরিবাহী এবং অধাতু মাটি তাপের কুপরিবাহী, তাই তাপীয় দক্ষতার বিচারে অ্যালুমিনিয়ামের পাতিল ব্যবহারকারী স্ত্রী মাটির পাতিল ব্যবহারকারী মায়ের চেয়ে অনেক বেশি সুবিধা ভোগ করেন। রান্নার গতি, জ্বালানি সাশ্রয় এবং ব্যবহারের স্বাচ্ছন্দ্য সব দিক থেকেই স্ত্রীর পদ্ধতিটি বেশি কার্যকর। ২. নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। ক. স্ফুটনাঙ্ক কাকে বলে? স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে এবং বাষ্পে পরিণত হয়, সেই তাপমাত্রাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বয়লিং পয়েন্ট বলে। যেমন, স্বাভাবিক চাপে পানির স্ফুটনাঙ্ক হল ১০০ ডিগ্রি সেলসিয়াস। প্রতিটি বিশুদ্ধ তরল পদার্থের একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে। যতক্ষণ পর্যন্ত পুরো তরলটি বাষ্পে পরিণত না হয়, ততক্ষণ তাপমাত্রা এই বিন্দুতে স্থির থাকে। খ. তাপ পরিবাহিতা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। তাপ পরিবাহিতা হল পদার্থের একটি ভৌত ধর্ম, যার মাধ্যমে পদার্থের মধ্য দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাপ সঞ্চালিত হয়। সহজ কথায়, কোনো পদার্থের এক প্রান্তকে উত্তপ্ত করলে সেই তাপ কত দ্রুত বা কত সহজে অন্য প্রান্তে পৌঁছায়, তাকেই ওই পদার্থের তাপ পরিবাহিতা বলা হয়। নিচে এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হল। ১. তাপ সঞ্চালনের প্রক্রিয়া। কঠিন পদার্থের ক্ষেত্রে তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি দেখা যায়। যখন পদার্থের এক প্রান্তকে তাপ দেওয়া হয়, তখন সেই অংশের অণুগুলো শক্তি গ্রহণ করে কাঁপতে শুরু করে। এই কম্পন পাশের স্থির অণুগুলোতে ছড়িয়ে পড়ার মাধ্যমেই তাপ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। ২. সুপরিবাহী ও কুপরিবাহী পদার্থ। তাপ পরিবহনের সক্ষমতার ওপর ভিত্তি করে পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়। সুপরিবাহী কন্ডাক্টরস যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ খুব সহজে ও দ্রুত চলাচল করতে পারে, তাদের তাপ সুপরিবাহী বলে। সাধারণত সব ধাতু, যেমন তামা, অ্যালুমিনিয়াম, লোহা, তাপের সুপরিবাহী। কুপরিবাহী ইনসুলেটরস যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ খুব ধীরে চলে বা একদমই চলতে পারে না,
তাদের তাপ কুপরিবাহী বলে, যেমন কাঠ, প্লাস্টিক, কাঁচ, রবার ও মাটি। ৩. তাপ পরিবাহিতার কারণ। ধাতুসমূহ তাপ সুপরিবাহী হওয়ার প্রধান কারণ হল এদের মধ্যে থাকা মুক্ত ইলেকট্রন। তাপ দেওয়ার সাথে সাথে এই ইলেকট্রনগুলো শক্তি নিয়ে দ্রুত অন্য প্রান্তে ছুটে যায়। অন্যদিকে অধাতুর মধ্যে এমন মুক্ত ইলেকট্রন নেই বলে তাদের তাপ পরিবাহিতা অনেক কম। ৪. বাস্তব জীবনে প্রয়োগ। রান্নার হাঁড়ি পাতিল, দ্রুত তাপ পাওয়ার জন্য এগুলো অ্যালুমিনিয়াম বা তামার মতো সুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি করা হয়। হ্যান্ডেল বা হাতল। রান্না করার সময় হাত যাতে পুড়ে না যায়, সেজন্য কড়াই বা সসপ্যানের হাতলে কাঠ বা প্লাস্টিকের মতো কুপরিবাহী পদার্থের প্রলেপ দেওয়া হয়। সারসংক্ষেপ। পদার্থের মধ্য দিয়ে তাপের বয়ে যাওয়ার ক্ষমতাকেই তাপ পরিবাহিতা বলে, যা পদার্থের উপাদানের ওপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হয়। গ. উদ্দীপকের জেড পদার্থের একই পরিমাণ দুটি ভিন্ন আয়তনের পাত্রে আবদ্ধ করলে পাত্রের সম্পূর্ণ আয়তন দখল করবে। ব্যাখ্যা করো। উদ্দীপকের চিত্র অনুযায়ী জেড পদার্থটি হল বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। বায়বীয় পদার্থের একই পরিমাণ দুটি ভিন্ন আয়তনের পাত্রে আবদ্ধ করলে তা পাত্র দুটির সম্পূর্ণ আয়তন দখল করবে। নিচে এর সপক্ষে ব্যাখ্যা দেওয়া হল। নির্দিষ্ট আকার ও আয়তনের অভাব। বায়বীয় বা গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার বা নির্দিষ্ট আয়তন নেই। অণুর মধ্যকার দূরত্ব ও আকর্ষণ। এই পদার্থের অণুগুলো একে অপরের থেকে অনেক দূরে অবস্থান করে এবং এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি নেই বললেই চলে। পাত্রের আয়তন দখল। যখন কোনো গ্যাসীয় পদার্থকে ছোট বা বড় যেকোনো আয়তনের পাত্রে রাখা হয়, তখন এর অণুগুলো পুরো পাত্রে ছড়িয়ে পড়ে। ফলে একই পরিমাণ গ্যাস ছোট পাত্রে রাখলে তা ছোট পাত্রের আয়তন এবং বড় পাত্রে রাখলে তা বড় পাত্রের সম্পূর্ণ আয়তন দখল করে নেয়। সারসংক্ষেপ। যেহেতু গ্যাসীয় পদার্থের অণুগুলো স্বাধীনভাবে চলাচল করতে পারে এবং এদের নির্দিষ্ট কোনো সীমা নেই, তাই জেড পদার্থটিকে যেকোনো আয়তনের পাত্রে রাখলে তা ওই পাত্রের পুরো জায়গা জুড়েই অবস্থান করবে। ঘ. এক্স, ওয়াই ও জেড তিনটি পদার্থই একই উপাদানে গঠিত। বিশ্লেষণ করো। উদ্দীপকের চিত্র পর্যবেক্ষণ করলে দেখা যায় যে এক্স, ওয়াই এবং জেড হল একই পদার্থের তিনটি ভিন্ন ভৌত অবস্থা। নিচে এর সপক্ষে বিশ্লেষণ দেওয়া হল। ১. পদার্থের পরিচয় ও অবস্থা। চিত্রে প্রদর্শিত পদার্থগুলো মূলত পানি বা ওই জাতীয় কোনো উপাদানের তিনটি অবস্থা প্রকাশ করছে। এক্স কঠিন, এটি একটি আইসক্রিম বা বরফ খণ্ডকে নির্দেশ করছে, যা পদার্থের কঠিন অবস্থা। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে। ওয়াই তরল, এটি বিকারের পানিকে নির্দেশ করছে, যা পদার্থের তরল অবস্থা। এর নির্দিষ্ট আয়তন থাকলেও কোনো নির্দিষ্ট আকার নেই। জেড বায়বীয়, এটি পানি থেকে উদ্ভূত বাষ্পকে নির্দেশ করছে, যা পদার্থের বায়বীয় বা গ্যাসীয় অবস্থা। এর নির্দিষ্ট আকার বা আয়তন কোনোটিই নেই। ২. উপাদানগত ঐক্য, তাপমাত্রার প্রভাব। চিত্রের তীরচিহ্নগুলো লক্ষ্য করলে বোঝা যায় যে তাপ প্রয়োগের ফলে পদার্থের এই অবস্থার পরিবর্তন ঘটছে। এক্স থেকে ওয়াই। কঠিন পদার্থ এক্স তাপ গ্রহণ করে গলে তরল ওয়াই অবস্থায় পরিণত হয়েছে। একে বলা হয় গলন। বরফের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি ঘটে। ওয়াই থেকে জেড। তরল পদার্থ ওয়াই আরও তাপ গ্রহণ করে স্ফুটনাঙ্কে, পানির ক্ষেত্রে 100 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে বাষ্প বা গ্যাসীয় জেড অবস্থায় রূপান্তরিত হয়েছে। একে বলা হয় স্ফুটন। ৩. অণুর গঠন ও বিন্যাস। এক্স, ওয়াই ও জেড তিনটি পদার্থই একই ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা অণু দিয়ে গঠিত। এদের মধ্যে পার্থক্য কেবল অণুগুলোর বিন্যাসে। কঠিন অবস্থায় এক্স অণুগুলো খুব কাছাকাছি এবং সুশৃঙ্খলভাবে থাকে ইডিওগ্রাফিক পিরিয়ড। তরল অবস্থায় ওয়াই অণুগুলো কিছুটা দূরে সরে যায় এবং চলাচল করতে পারে ইডিওগ্রাফিক পিরিয়ড। গ্যাসীয় অবস্থায় জেড অণুগুলো একে অপরের থেকে অনেক দূরে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ছোটাছুটি করে। সারসংক্ষেপ। যেহেতু তাপমাত্রার পরিবর্তনের মাধ্যমে এক্স থেকে ওয়াই এবং ওয়াই থেকে জেড এর রূপান্তর সম্ভব এবং পুনরায় শীতলীকরণের মাধ্যমে জেড থেকে ওয়াই ও ওয়াই থেকে এক্স এ ফিরে আসা যায়, তাই বলা যায় যে এক্স, ওয়াই ও জেড তিনটি পদার্থই মূলত একই উপাদানে গঠিত, যা কেবল ভিন্ন ভিন্ন তাপমাত্রায় ভিন্ন ভিন্ন ভৌত অবস্থায় অবস্থান করছে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ১. বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় যে
স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে ঠিক এই তাপমাত্রায় বরফ গলতে শুরু করে এবং পানিতে পরিণত হয়। এর বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হল। অবস্থার পরিবর্তন। যখন কঠিন বরফকে তাপ দেওয়া হয় তখন এর তাপমাত্রা বাড়তে থাকে। তাপমাত্রা যখন 0°C পৌঁছায় তখন বরফ গলতে শুরু করে এবং তরল পানিতে রূপান্তরিত হয়। তাপমাত্রার স্থির অবস্থা। বরফ গলা শুরু হওয়ার পর থেকে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ বরফ গলে পানিতে পরিণত না হয় ততক্ষণ থার্মোমিটারে তাপমাত্রা 0°C এই স্থির থাকে। এই সময় প্রয়োগকৃত তাপ বরফের অণুগুলোর মধ্যকার বন্ধন ভাঙতে ব্যবহৃত হয়। হিমাঙ্কের সাথে সম্পর্ক। একটি বিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্ক পরিমাণগতভাবে একই থাকে। তাই বরফের গলনাঙ্ক 0°C হওয়ার অর্থ হল পানির হিমাঙ্কও 0°C। অর্থাৎ পানিকে ঠান্ডা করলে এই তাপমাত্রায় তা জমে বরফে পরিণত হয়। ইডিওগ্রাফিক পিরিয়ড। 2. জৈব পদার্থকে সরাসরি তাপ প্রয়োগ করা যায় না কেন? ব্যাখ্যা করো। জৈব পদার্থকে সরাসরি তাপ প্রয়োগ না করার প্রধান কারণ হল এদের দহনশীলতা এবং রাসায়নিক গঠন। নিচে এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হল। 1. দহন বা পুড়ে যাওয়ার ঝুঁকি। অধিকাংশ জৈব পদার্থ যেমন মোম, তেল, অ্যালকোহল বা চিনি কার্বন দ্বারা গঠিত। এগুলোকে সরাসরি আগুনের শিখায় তাপ দিলে তা তরল হওয়ার আগেই পুড়ে কয়লা হয়ে যেতে পারে অথবা সরাসরি আগুন ধরে যেতে পারে। এতে পরীক্ষার মূল উদ্দেশ্য যেমন গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক নির্ণয় ব্যাহত হয়। 2. সুপ্ত তাপ ও সুষম তাপের প্রয়োজনীয়তা। সরাসরি তাপ দিলে পাত্রের নিচের অংশ খুব দ্রুত গরম হয়ে যায় কিন্তু উপরের অংশ ঠান্ডা থাকে। জৈব পদার্থের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক নির্ভুলভাবে নির্ণয় করার জন্য পদার্থের পুরো অংশে সুষম তাপের প্রয়োজন হয়। এ কারণে সরাসরি তাপ না দিয়ে ওয়াটার বাথ বা পানি ভর্তি বিকারের মাধ্যমে পরোক্ষভাবে তাপ দেওয়া হয়। ইডিওগ্রাফিক পিরিয়ড। 3. তাপীয় বিয়োজন। অনেক জৈব পদার্থ সরাসরি তাপে বিয়োজিত ডিকম্পোজ হয়ে ভিন্ন রাসায়নিক পদার্থে রূপান্তরিত হয়। যেমন চিনিকে সরাসরি বেশি তাপ দিলে তা না গলে বাদামি বর্ণ ধারণ করে ক্যারামেল বা শেষ পর্যন্ত কালো কয়লায় পরিণত হয়। 4. নিরাপত্তা সতর্ক। জৈব পদার্থগুলো বাষ্পীভূত হয়ে দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং আগুনের সংস্পর্শে এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। ইডিওগ্রাফিক পিরিয়ড। এই কারণে ল্যাবরেটরিতে মোম বা এই জাতীয় পদার্থের হিমাঙ্ক ও গলনাঙ্ক নির্ণয়ের সময় সরাসরি তাপ না দিয়ে বিকারের গরম পানির মাধ্যমে তাপ দেওয়া হয়, যা আপনি আপনার মোম গলার পরীক্ষায় দেখেছেন। সারসংক্ষেপ: জৈব পদার্থের রাসায়নিক বৈশিষ্ট্য রক্ষা করা, সুষম তাপ নিশ্চিত করা এবং অগ্নিকাণ্ড রোধ করতেই সরাসরি তাপ প্রয়োগ করা হয় না। 3. অ্যালুমিনিয়াম ধাতব পদার্থ কেন? ব্যাখ্যা করো। অ্যালুমিনিয়ামকে ধাতব পদার্থ বলার পেছনে বেশ কিছু সুনির্দিষ্ট বৈজ্ঞানিক কারণ রয়েছে। বিজ্ঞানের ভাষায়, যেসব পদার্থের বিশেষ কিছু ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য থাকে তাদের ধাতু বলা হয়। অ্যালুমিনিয়াম কেন ধাতু, তার প্রধান কারণগুলো নিচে ব্যাখ্যা করা হল। উজ্জ্বলতা ও চাকচিক্য। অ্যালুমিনিয়াম দেখতে রূপালি সাদা রঙের এবং এটি বেশ চকচকে। ধাতুর একটি প্রধান বৈশিষ্ট্য হল এর পৃষ্ঠদেশ আলো প্রতিফলিত করে উজ্জ্বল দেখায়। তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা। অ্যালুমিনিয়ামের মধ্য দিয়ে খুব সহজে তাপ ও বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। উদ্দীপকের আলোচনায় আমরা দেখেছি, এর এই গুণের কারণেই রান্নার পাতিল বা ইলেকট্রিক লাইনের তারে এটি ব্যবহৃত হয়। ভাঁজসহতা ও নমনীয়তা। অ্যালুমিনিয়ামকে আঘাত করলে তা সহজে ভেঙে যায় না, বরং পাতলা পাতে পরিণত করা যায়। এটি ধাতুর একটি অনন্য বৈশিষ্ট্য। ঝনঝন শব্দ, সনারাস। শক্ত কিছু দিয়ে অ্যালুমিনিয়ামে আঘাত করলে একটি বিশেষ ঝনঝন শব্দ তৈরি হয়, যা অধাতুর ক্ষেত্রে দেখা যায় না। উচ্চ গলনাঙ্ক। অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক বেশ উচ্চ, প্রায় 660°C, যা সাধারণত ধাতব পদার্থের বৈশিষ্ট্য। রাসায়নিক কারণ, অতিরিক্ত তথ্য। পারমাণবিক পর্যায়ে অ্যালুমিনিয়ামের বাইরের স্তরে 3টি ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনগুলো সে সহজেই ত্যাগ করতে পারে এবং ধনাত্মক আয়নে পরিণত হয়। এই ইলেকট্রন ত্যাগের প্রবণতাই একে রাসায়নিকভাবে একটি ধাতু হিসেবে প্রতিষ্ঠিত করে। সংক্ষেপে, অ্যালুমিনিয়ামের উজ্জ্বলতা, নমনীয়তা এবং তাপ ও বিদ্যুৎ পরিবহনের অসাধারণ ক্ষমতার কারণেই এটি একটি আদর্শ ধাতব পদার্থ। তাহলে আজ আমরা চমৎকার সব পরীক্ষার মাধ্যমে শিখলাম কিভাবে ধাতু তাপ ও বিদ্যুৎ পরিবহন করে, আর কিভাবে কঠিন পদার্থ গলে তরলে রূপ নেয়। বিজ্ঞান তো আসলে মুখস্থ করার বিষয় নয়।
আমাদের চারপাশটাকেই একটু ভিন্ন চোখে দেখার আনন্দ। আমাদের আজকের এই আয়োজন যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি চান বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী এভাবেই আনন্দের সাথে নিজে নিজে শিখুক, তবে আমাদের একটি ছোট সাহায্য করুন। এই ভিডিওতে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা ঝটপট কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও জানিয়ে দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে হাই স্কুল বিডি এর এই সুন্দর পথ চলার সঙ্গী হয়ে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন আনন্দের সাথে। ধন্যবাদ।